কয়েকদিন পরে হোসেন মিয়ার আহ্বান এলো। কুবের ও গণেশ সকাল সকাল খেয়ে নদীর ঘাটে গেল। ঘাটে হোসেন মিয়ার বড় একটা পানসি বাঁধা ছিল। নৌকায় আরো দুজন মাঝি আছে, তারাও হিন্দু। হোসেন মিয়ার ব্যবস্থা ভালো। একই নৌকায় হিন্দু মুসলমান মাঝি থাকলে তাদের রান্না খাওয়ার অসুবিধা হয়। সে তাই তার 3টি নৌকোর 2টিতে শুধু মুসলমান মাঝি রেখেছে, আর এই নৌকোটিতে রেখেছে হিন্দু মাঝি। অন্য মাঝি দুজনের নাম শম্ভু ও বগা। তখন নদীতে কিছু কিছু কুয়াশা ছিল। সকলকে দাঁড় ধরতে বলে হোসেন নিজে হাল ধরে বসল। নৌকো চলল দেবীগঞ্জের দিকে। দেবীগঞ্জে হোসেন নেমে গেল। ঘণ্টাখানেক পরে ফিরে এসে কুবেরকে সে ডাকলো কাছে, বলল, কলকাতা থেকে বিড়ি চালান আসছে, নৌকোয় আমিন বাড়ি পৌঁছে দিতে হবে। সেখানে গিরিধারী সাহার গদিতে খবর দিলে তারা মাল নামিয়ে নিয়ে যাবে। তারপর কুবের নৌকো নিয়ে ফিরে আসবে কেতুপুরে। দ্বিতীয় আদেশ পাওয়া পর্যন্ত নৌকা কেতুপুরেই বাঁধা থাকবে। সকলকে সঙ্গে করে হোসেন রেলের মাল গুদামে গেল। টাকা দিয়ে মাল খালাস করে আর সে কথা বলল না। কুবেরের হাতে 3টি টাকা দিয়ে যেটিতে যে স্টিমারটি বাঁধা ছিল সোজাসুজি তাতে গিয়ে উঠল। হোসেন মুখে বলে যায়নি, তবু কারো বুঝতে বাকি থাকে না যে সমস্ত ভার সে দিয়ে গেছে কুবেরকে। কুবেরই সব ব্যবস্থা করবে। কুবের প্রথমটা একেবারে অভিভূত হয়ে গেল। এ কি সম্মান তার, এ কি সৌভাগ্য! এত বড় একটা নৌকা, 3জন জবরদস্ত মাঝি, 300-400 টাকার মাল, এ সমস্তের উপর কর্তৃত্বের অধিকার তার একার। সকলের রাহা খরচের টাকা পর্যন্ত হোসেন মিয়া তার জিম্মা করে দিয়ে গেছে। মাল তুলতে গিয়ে কুবেরের মুখে কথা আটকে গেল। ভয়ে ভয়ে সে একবার সকলের মুখের দিকে চাইল। হোসেন মিয়ার পক্ষপাতিত্বের না জানি মনে মনে ওরা কত রেগেছে। তারপর কুবের নীরবে একটা প্যাকিং কেস তুলে নিল। শম্ভু জিজ্ঞাসা করল, জল পানি দিবা না কুবের? কুবের ক্ষীণ কণ্ঠে বলল, মাল নাই তুইল্লা দিলে চলব না? তা চলবে। ধীরে সুস্থে তারা বিড়ির কেসগুলো নৌকোয় তুলতে লাগলো। কাজে কারো যেন গা নেই। কাজের চেয়ে কথা বলে কুবেরের সঙ্গে খাতির জমাবার চেষ্টাই তাদের বেশি। এক প্রস্থ মাল রেখে এসেই বগা কুবেরের কাছে একটা বিড়ি দাবি করে বসল। ওদের দেখা দেখি গণেশও যেন গা ছেড়ে দিয়েছে। কুবের মনে মনে বিরক্ত হয়ে উঠল, কিন্তু মুখে কিছু বলতে সাহস পেল না। মাল বোঝাই হলে কুবের চিড়া গুড় কিনে দিল সকলকে। বসে বসে এত আরামে তারা চিড়ে চিবোতে লাগলো যেন আজকের মতো কাজকর্ম সব শেষ হয়ে গেছে। নৌকো খুলবার পরেও তাদের শৈথিল্য ঘুচল না। এমন ভাবে দাঁড় টানতে লাগলো যেন কত কাল আগে তারা মরে গিয়েছে। কুবের বলল, গাও লাগাও ভাই, জোরে খ্যাপ মারো। শম্ভু বলল, কেন? কুবের সাহস করে বলল, কেন কি? সারাদিন লাগবা আমিন বাড়ি যাও নে? হোসেন মিয়া শুন না কইব কি? শম্ভু বলল, হোসেন মিয়া শুনবো কেন? বলে শম্ভু হাসলো। দাঁড় উঁচু করে রেখে বুক চিতিয়ে বলল, ডরাও নাকি হোসেন মিয়া রে কুবির? হ্যাঁ। কুবেরের পরিচয় এতক্ষণে ওরা পেয়ে গিয়েছে। সর্দার বলে আর মানবে না, বন্ধুর মতো সমানভাবে কথা বলবে। কুবের বড় বিমর্ষ হয়ে যায়। কত বড় পথটা হোসেন মিয়া তাকে দিয়ে গিয়েছে, ইতিমধ্যে সে তার পদমর্যাদা হারিয়ে বসল। প্রথম প্রথম ওরা যখন খাতির করে ভাব জমাবার চেষ্টা করছিল, তখন একটু দূরত্ব বজায় রেখে চললে ভালো হতো। গণেশটা পর্যন্ত ওদের সঙ্গে মিলে তার সঙ্গে ইয়ার্কি জুড়ে দিয়েছে। কড়া কথা বলবে নাকি? ভয় দেখাবে? ওরা অবশ্য চটে যাবে, কিন্তু তাতে কি এসে যায় তার? স্বয়ং হোসেন মিয়ার সে নির্বাচিত প্রতিনিধি। তবু জোর করে কুবের কিছু বলতে পারে না। যেটুকু সে বলে সকলে হেসে উড়িয়ে দেয়। নৌকা অগ্রসর হয় মন্থর গতিতে। আমিনবাড়ি পৌঁছতে বিকেল হয়ে গেল। গিরিধারী সাহার দোকানে খবর দেওয়া হলো বটে, কিন্তু সেদিন মাল খালাস করতে কেউ এলো না।
রাত্রে হোটেলে খেয়ে কুবের নৌকায় শুয়ে রইল। শম্ভু ও বগার সঙ্গে শহরে গিয়ে গণেশ যে কোথায় রাত কাটিয়ে এলো সকালবেলা বারবার জিজ্ঞাসা করেও কিছু জানা গেল না। রহস্য করে তিনজনে তারা হাসতে লাগলো। মনে মনে বড় রেগে গেল কুবের। এ কি তামাশা জুড়েছে গণেশ তার সঙ্গে। আজীবন যে নির্ভরশীল বোকা লোকটা তার তোষামত করে এসেছে, সঙ্গদোষে একদিন এসে এমন ভাবে বিগড়ে গেল। একটু বেলায় দোকানের লোক এসে মাল নিয়ে গেল। কুবের অবিলম্বে নৌকা ছাড়ল। কেতুপুরের কাছাকাছি এসে দূর থেকে দেখতে পাওয়া গেল ঘাটে হোসেন মিয়ার সবচেয়ে বড় নৌকাটি বাঁধা রয়েছে। দেখে কুবেরের মুখ শুকিয়ে গেল। এত দেরি করার জন্য না জানি হোসেন মিয়া তাকে কি বলবে। শম্ভু এবং বগাও হঠাৎ অত্যন্ত বাধ্য ও কর্মঠ হয়ে গেল। ঘাটের কাছে এসে দাঁড় পড়তে লাগলো ঝপাঝপ। গতি বেড়ে গেল নৌকার। হোসেন মিয়া নৌকার সামনে বসে তামাক টানছিল। ছইয়ের মধ্যে জড়সড় হয়ে বসেছিল একটি নগ্ন দেহ বছর 40 বয়সের পুরুষ, দুটি মাঝ বয়সী রমণী ও তিনটি ছোট ছোট ছেলে মেয়ে। দেখে মনে হয় একটি মুসলমান পরিবার। কুবের ওদের চিনতে পারল না। হোসেন মিয়ার আত্মীয় স্বজন যে নয় সহজেই টের পাওয়া যায়। ময়লা ছেঁড়া কাপড় ওদের পরনে, শীর্ণ দেহে, শুষ্ক মুখে দারিদ্র্যের সুপরিচিত ছাপ। ভয়ে ভয়ে কুবের হোসেন মিয়ার মুখের দিকে তাকায়, কিন্তু হোসেন মিয়া এতটুকু বিরক্তির লক্ষণ দেখায় না। দাড়িতে হাত বুলিয়ে একবার শুধু জিজ্ঞাসা করে, মাল খালাস দিছ? কুবের রসিদটা তার হাতে দেয়। তারপর 1 টাকা 10 আনা পয়সা ফিরিয়ে দিয়ে বলে যে রাহা খরচ বাবদ 1 টাকা 6 আনা লেগেছে। বলে তাড়াতাড়ি হিসাব বসে দাখিল করতে আরম্ভ করে। বেশি নয়, 3টি টাকা থেকে 2 আনা পয়সা মোটে সে চুরি করেছে। তবু বুকের মধ্যে তার ঠিপ ঠিপ করতে থাকে। হোসেন মৃদু মৃদু হাসে, বলে, রাও মিয়া রাও, এইসব দিবানে পরে। সেদিন ছুটি। পরদিন আবার পাড়ি দিতে হবে। এবার কাছাকাছি কোথাও নয়, একেবারে সেই চাঁদপুর ছাড়িয়ে মেঘনার মোহনার দিকে। গন্তব্য স্থানটি ঠিক কোথায় হোসেন ভেঙে বলল না। কুবেরের প্রশ্নে মৃদু মৃদু হেসে জবাব দিল, ব্যস্ততা কিসের? চাঁদপুর গিয়ে কুবের নোঙর ফেলুক, ঠিক সময় সেখানে হাজির হয়ে হোসেন স্বয়ং নৌকার ভার নেবে, বলে দেবে কোন পথে চলবে নৌকা, কোথায় গিয়ে শেষ হবে যাত্রা। এবার মাল নয়, মানুষ যাত্রী। হোসেনের নৌকায় যে মুসলমান পরিবারটি এসেছে তারা। কুবের ও গণেশ কতদিনে বাড়ি ফিরতে পারবে বলা যায় না। বাড়িতে খরচ দিয়ে যাওয়ার জন্য হোসেন দুজনকে 5টি করে টাকা দিল। বাড়ির পথে গণেশের সঙ্গে কুবের কথা বলল না। বড় সে চটেছে গণেশের উপর। গণেশ সঙ্গে সঙ্গে চলে, এ কথা সে কথা বলে। কুবের নীরব হয়ে থাকে, মুখ ফিরিয়ে চেয়েও দেখে না। গণেশের কিনা মোটা বুদ্ধি। কুবের যে রেগেছে এটা সে টের পেল একেবারে বাড়ির কাছাকাছি গিয়ে। টের পাবা মাত্র সে বিবর্ণ হয়ে বলল, গোসা করছো নাকি কুবিরদা? কুবির বলল, যা যা বাড়ি যা, বাজে বকস কেন? বলে হন হন করে সে এগিয়ে গেল। গণেশ ক্ষুধার তাড়নায় তখনকার মতো বাড়ি গেল বটে। ভাতটি খেয়েই সে আবার হাজির হলো কুবেরের বাড়িতে। কুবের কথা কয় না, চেয়েও দেখে না। গণেশ ভেবে চিনতে তামাক সেজে নিজে দুটো একটা টান দিয়েই কুবেরের দিকে বাড়িয়ে দিল, বলল, ধরো কুবেরদা। কুবের হোকা গ্রহণ করলো, তবু সে কথা বলল না। বিপদে পড়ে গণেশ প্রায় কাঁদো কাঁদো হয়ে বলল, কি বা করো কুবিরদা? আই জামু গিয়া কইলাম, আর আমু না। তখন তাকে ক্ষমা করে কুবের জিজ্ঞাসা করল, কাইল রাইতে সিলি কই? প্রশ্ন শুনেই গণেশ এসে ফেলল। ফিসফিস করে বলল, ব্যাকা মাইয়া কুবিরদা, কি বা গীত গায়। বলে সে গুনগুন করে গান ধরল, পিরিত কইরা জইলা মালাম সই, আলো সই, আউন জাউন সমান সোনার, জৌলা সুকা দই, আলো সই, থাকলি ঘরে শাসন কেমন, ঢেঁকির তলে সিড়া যেমন,
বিদেশ গেলি মনের পোড়ন, ভাইজা করে খই আলসই। কুবের বলল, দূর দূর লক্ষ্মী ছাড়া, কুচরিত্তির হইসস, হাই কেন গেছিলি? গণেশ প্রতিবাদ করে বলল, কুচরিত্তির কিবা, গীত শোননে দোষ নাই। ঠিক বেড়ার আড়ালে মালা বুঝি শুনছিল, ডেকে বলল, আবার কও গীত খান, শুনছ মাঝি, আবার কও। কুবের ধমক দিয়ে বলল, চুপ থাক, গীত শূন্য কাম নাই। খানিক পরে চাঁদপুর যাত্রা কথা উঠল। আড়াল ছেড়ে হাতের ভরে ঘষে ঘষে মালা এবার আসলো কাছে। মুসলমান পরিবারটিকে হোসেন মিয়া কোথায় নিয়ে যাবে অনুমান করতে কারো বাকি থাকে না। কে জানে কোন গ্রাম থেকে ওদের হোসেন সংগ্রহ করে এনেছে। কেউ কুপরামর্শ দিবে ভেবে নৌকো থেকে ওদের সে গ্রামে নামতে পর্যন্ত দেয়নি। মানুষটি সহজ নয় হোসেন মিয়া, মরক তাদের কি, তারা মাঝি, পয়সা দিয়ে যে লগি ঠেলতে বলবে তারই হুকুম মেনে নৌকো ভাসবে পদ্মায়। মানুষ না মাল কি আছে নৌকায় তাদের ভাববার প্রয়োজন নেই। বিকেলের দিকে গণেশের খোঁজে উলুপি এলো, বলল, যুগল এসেছে, কি খবর যুগলের? 7 দিন পরে তার বিবাহ। 4 কোটি টাকা পণ দিয়ে সোনাখালীর এক রূপসী কন্যাকে সে ঘরে আনছে। ভালো কথা আনুক, কুবেরের কি, আশ্বিনের ঝড়ে সব আশা ভরসা তার উড়ে গেছে। 4 কোটি টাকা, 4 কোটি টাকার ভাগ্যই যদি তার থাকবে, পরের নৌকায় মাছ ধরে লগি ঠেলে সে মরবে কেন আজীবন? উলুপি আফসোস করে বলে, যে কপাল গোপীর, একটা বছর সবুজ হইল না মেয়ের, ঠ্যাং ভেঙে খোঁড়া হয়ে রইল। কত পাপ করেছিল আর জন্মে কে জানে। কুবের বলল, কেন যুগে লাবি না মানুষ নাই দশে? উলুপি একটা অদ্ভুত শব্দ করে বলল, কেডা নিব খোঁড়া মাইয়া রে? কুবের ক্রুদ্ধ দৃষ্টিতে উলুপের দিকে চাইল, কিছু বলল না। রাত্রে সেদিন হঠাৎ আবার গোপীর হাঁটু ব্যথা করতে লাগলো। মেয়ে কি সহজে নিষ্কৃতি দেবে সকলকে? ওর যে কুক্ষণে জন্ম হয়েছিল। ভোর ভোর কুবের যখন বাড়ির বার হলো, গোপী যাতনায় কাঁদছে। বসে থাকবার উপায় কুবেরের ছিল না। বেলা হলে তামাক পাতা নিয়ে গোপীর হাঁটুতে জড়িয়ে বেঁধে দিতে বলে পথে গণেশকে হাত দিয়ে বিরস চিত্তে সে নদী তীরে গেল। তখনও হোসেন ঘাটে আসেনি। শম্ভু ও বগা সদ্য ঘুম থেকে উঠে হাই তুলছে। ছইয়ের মধ্যে মুসলমান পরিবারটি তেমনি জড়সড় হয়ে বসে আছে। রাত্রি কি ওরা ঘুমায়নি? আগাগোড়া চাদর মুড়ি দিয়ে আর একজন কে বসে আছে নৌকায়। কাপড়ের পুটুলিটা রাখতে নৌকায় উঠে কুবের তাকে চিনতে পারল। আমিনুদ্দি। আমাগো লাগে যাইবে নাকি আমিনুদ্দি ভাই? কুবের জিজ্ঞাসা করল। হ। মাইয়া কান্দে না? আমিনুদ্দি সায় দিল। হ কান্দে। দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। নৌকার দড়ি, কাছি, লগি ও দাঁড়গুলি কুবের পরীক্ষা করে দেখল। তক্তা তুলে ভিতরে কতখানি জল উঠেছে মাপল। কিছু জ্বালানি কাঠ, তামাক ও নারকেলের ছোবড়া, ডাল, চাল, তেল, নুন, পিতলের 2 হাঁড়ি, 2 লোহার কড়াই, কয়েকখানা কাঁসি কাল সংগ্রহ করে রাখা হয়েছিল। এই সমস্ত তদারক কুবের করল। কুবেরের দায়িত্ব কি কম? এত বড় অভিযানের সে পরিচালক। তদারক শেষ করে কুবের বসে একটা বিড়ি ধরালো। লক্ষ্য করতে লাগলো ছইয়ের ভিতরে পরিবারটিকে। কি মন মারাই ওদের দেখাচ্ছে সকালবেলার ম্লান আলোকে। কারো মুখে কথা নেই, কি যেন ভাবছে সকলে। ভীত ও স্তব্ধ ছেলে মেয়েগুলির পর্যন্ত এতটুকু সাড়া নেই জীবনের। গ্রাম ছেড়ে, দেশ ছেড়ে নিরুদ্দেশ যাত্রার গভীর বিষাদ ওদের আচ্ছন্ন করে দিয়েছে। খানিক দেখে কুবের পুরুষটিকে জিজ্ঞাসা করল, নাম কি মিয়া? সে মৃদু স্বরে বলল, রসুল। বাড়ি কই? মালুর চর।
কথা বলতে তার ভালো লাগছে না বুঝতে পেরে কুবের চুপ করে গেল। হোসেন মিয়া আস্তে আস্তে চারদিক আলো হয়ে উঠল। ততক্ষণে জেলেপাড়ার অনেকে ঘাটে এসে দাঁড়িয়েছে। উলুপি এসেছে কলসি কাঁখে। স্বামীকে বিদায় দিয়ে সে কলসি ভরে বাড়ি ফিরবে। লক্ষা ও চণ্ডী এসেই কুবেরের কাছে একটা করে পয়সা দাবি করছিল। না পেয়ে তারা মুখ গোঁজ করে আছে। বিদায় নেওয়ার সময় বাপের কাছে এতখানি নিষ্ঠুরতা তারা প্রত্যাশা করেনি। রাশিও এসে নৌকায় উঠে বসেছে। এমনি ভাবে একদিন সকালবেলা সে ময়নাদ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছিল, কিন্তু সে কথা রাসুর বুঝি আজ মনে নেই। নির্বিকার চিত্তে এসে হোসেন মিয়ার নিকট বিড়ি চেয়ে ধূমপান করে, যে কুবেরকে বারবার শোনায় যে কুবেরের চিন্তার কারণ নেই, তার অনুপস্থিতির সময় সকলের দেখাশোনা সেই করবে। কবে ফিরবা মাঝি? ঠিক নাই? তা হোক, রাসু যখন গ্রামে রইল, বাড়ির জন্য কিসের ভাবনা কুবেরের? এবার নৌকো খুললেই হয়। কুবেরকে পথ খরচের জন্য টাকা দিয়ে হোসেন মিয়া নেমে গেল। টাকার পরিমাণটা কুবেরকে অবাক করে দিল। কি দরাজ হাত হোসেন মিয়ার! ভয়ও কুবেরের হলো বই কি। এতগুলো টাকা সামনে রাখা, হিসাব করে খরচ করা সে বড় সহজ কর্মভোগ নয়। সবচেয়ে অস্বস্তির কথা, টাকাটা হাতে আসবা মাত্রই তার ভাবতে ইচ্ছে হচ্ছে 3 টাকায় যদি 2 আনা বাঁচানো যায় নিজের জন্যে, চেষ্টা করলে এতগুলো টাকা থেকে না জানি কত বাঁচানো চলে। কাল থেকে এই কথাই সে থেকে থেকে ভাবছিল বটে। ভাবছিল কত টাকা হোসেন এবার তার হাতে দেবে। পথ খরচের টাকাটা অন্য কারো জিম্মায় হোসেন এবার দেবে কিনা এ আশঙ্কাও তার ছিল না এমন নয়। আজ টাকাটা পেয়ে সে খানিকক্ষণ অভিভূত হয়ে রইল। এতখানি বিশ্বাস হোসেন তাকে করে? হোসেন মিয়ার মতো মানুষকেও ফাঁকি দিতে পেরেছে ভেবে একটু গর্ব কুবেরের হয় না। লোকটা সর্বশক্তিমান নয়।